আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতি। নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো ত্রিকোণমিতি। এই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা করা যাক। এখানে আমি একটা ওয়ার্ড লিখেছি, সেটা হলো ট্রাইগোনোমেট্রি। এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতি। এখানে এই ওয়ার্ডটা দুটি ভাগে বিভক্ত। ট্রাইগন, ট্রাইগন শব্দের অর্থ হলো এখানে ট্রাইগন আর হলো মিত্রি। ট্রাইগন শব্দের অর্থ হচ্ছে তিন কোণ, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এই দুটি ওয়ার্ড হচ্ছে একসাথে হয়ে ট্রাইগোনোমেট্রি গঠন করেছে। এটা একটা গ্রিক শব্দ, যার অর্থ দাঁড়ায় তিন কোণের পরিমাপ সংক্রান্ত আলোচনা। তিন কোণের পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতি। তাহলে এখানে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? এখানকার আলোচ্য বিষয় হলো ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি বাহুর সংশ্লিষ্ট কোণগুলো যে আছে, এই তিন বাহু এবং তিন কোণের উপর ভিত্তি করে যেই হিসাব নিকাশ করা হবে, যেই আলোচনাগুলো করা হবে, সেটাকেই আমরা ত্রিকোণমিতি বলবো। তাহলে অবশ্যই এখানে ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এটা পরে জানি একটু। আচ্ছা, তার আগে বলি এই ত্রিকোণমিতি আমরা কেন শিখব, এটা কোথায় আবিষ্কার হয়েছিল এবং কারা প্রথম ব্যবহার করেছে। এই ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছিল সর্বপ্রথম মিশরে। মিশরীয়রা সর্বপ্রথম তারা এই ত্রিকোণমিতির ব্যবহার প্রচলন করেছে। তারা জ্ঞান বিজ্ঞানের প্রকৌশলে খুবই দক্ষ ছিল, তারা এটা প্রথম ব্যবহার করেছে। তাহলে আমরা জেনে নেই এই ত্রিকোণমিতিতে আসলে কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে অনেকেই বলে এই ত্রিকোণমিতি শিখে আমরা কী করব। আসলে আমি তাদেরকে বলতে চাই এই ত্রিকোণমিতির ব্যবহার ব্যাপক। এটার ব্যবহার অনেক ব্যাপক। যেমন একটা বিল্ডিংয়ের ছাদে না উঠেও আমরা এর ছায়ার মাধ্যমে উচ্চতা বের করতে পারবো, পাহাড়ের উচ্চতা বের করতে পারবো। এই পৃথিবী থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহর দূরত্ব, ব্যাসার্ধ এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা বের করতে পারবো। আবার নদীর এক প্রান্তে দাঁড়িয়ে পুরো প্রশস্তটাই আমরা বের করতে পারবো এই ত্রিকোণমিতির সাহায্যে। তাহলে বোঝা গেল এই ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। এই ত্রিকোণমিতি শুধু ম্যাথমেটিক্সে না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং প্রকৌশলে অন্যান্য বিজ্ঞানের শাখা প্রশাখাও এটার ব্যাপক ব্যবহার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিকোণমিতি অবশ্যই আমাদের শেখা উচিত এবং শিখতেই হবে। এটাকে পার করে সায়েন্স পড়া যাবে না। আপনি যে বিষয়ে পড়তে যান না কেন সায়েন্সের, অবশ্যই আপনার এই সমস্ত বিষয় জানতে হবে। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারলাম, কেন পড়ব তাও জানতে পারলাম, কি কাজে লাগে তাও জানতে পারলাম। আচ্ছা, চলুন এখন দেখি এই ত্রিকোণমিতিতে কোন শব্দগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব, বেশি বলবো, যেগুলো বেশি বলা হবে। যেমন আচ্ছা, ওয়ার্ডগুলো হচ্ছে এরকম: ফুল ফর্ম, শর্ট ফর্ম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে কোন কোন শব্দগুলো আমরা এখানে ব্যবহার করব? যেমন সাইন, SINE, এটা হলো এই ওয়ার্ডটার ফুল ফর্ম। এটাকে আমরা শর্ট করে ব্যবহার করব, সংক্ষেপ করে নেব SIN। আবার কোসাইন, এটার শর্ট ফর্ম নিব আমরা COS, কজ। ট্যানজেন্ট, এটার শর্ট ফর্ম হচ্ছে ট্যান। কোট্যানজেন্ট, এটার শর্ট ফর্ম হচ্ছে কট। সেকেন্ড, এটার শর্ট ফর্ম হচ্ছে সেক।
কোসেকেন্ড, এটার শর্ট ফর্ম হচ্ছে কোসেক। দেখুন এই যে ফুল ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো, এগুলো থেকে আমরা কি করব, শর্ট ফর্মে নেব। সাইন থেকে সাইন, কোসাইন থেকে কজ, ট্যানজেন্ট থেকে ট্যান, কোট্যানজেন্ট থেকে কট, সেকেন্ড থেকে সেক, কোসেকেন্ড থেকে কোসেক, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। কিন্তু এই যে আমি 6টা ওয়ার্ড লিখেছি, এগুলো কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নয়, গাণিতিক প্রকাশভঙ্গি নয়। তাহলে এগুলোর অবশ্যই গাণিতিক প্রকাশভঙ্গি আমাদের জানতে হবে। তাহলে দেখা যাক, এখন এই যে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আমাকে কোনো একটা ভেরিয়েবল দিতে হবে। সেটা এক্স হতে পারে, থেটা হতে পারে, এ হতে পারে, বি, সি, আলফা, বিটা, গামা, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। তাহলে এখানে যদি আমরা একটা ভেরিয়েবল দিই, তাহলে এটা কি একটা অর্থবহ গাণিতিক প্রকাশভঙ্গি বা গাণিতিক রাশি হবে। যেমন সাইনের সাথে আমি এখানে দিলাম সাইন থিটা, কজের সাথে দিলাম থিটা, তাহলে হবে কস থিটা। তাহলে হবে ট্যান থেকে ট্যান থিটা, কট থেকে কট থিটা, সেক থেকে সেক থিটা, কসেক থেকে কসেক থিটা। এখন দেখুন এই যে 6টা সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এই যে থিটা দিয়েছি, থিটা দেওয়ার কারণে এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়েছে। এর আগে কিন্তু এটার কোনো অর্থই ছিল না। আচ্ছা, এইখানে যে থিটা, এই থিটা, যেখানে থিটার বিষয়টা কি, যেখানে আপনারা মনে রাখতে পারেন, থিটা কোণের পরিমাপ, যে কোনো দুটি বাহুর, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর কোণের পরিমাপ। কোণের পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবর্তী কোণের পরিমাপ। তাহলে এই 6টাকে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আরও যদি আপনারা বলতে চান তাহলে বলতে পারবেন যে এটা একটা এক ধরনের ফাংশন, এটাকে ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশনও বলা যায়। এখন আমি এই 6টা ওয়ার্ড, এগুলোকে বলি দেয়ার 6 ব্রাদার্স, তারা 6 ভাই। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, ত্রিকোণমিতি পড়তে গেলে এগুলো আসবে, এর বাইরে কিন্তু আর আসবে না। এই 6টা ওয়ার্ডেই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলোই আমাদের বেজ, এখান থেকেই আমরা ত্রিকোণমিতি যা কিছু আলোচনা করি না কেন সব এখান থেকেই আসবে। আচ্ছা, এখানে আর 6টা আছে, 6টার মধ্যে আমরা যদি এই দুটি সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু আমরা বাকিগুলো জানতে পারবো। আমরা জানি একটা ফ্যামিলিতে যত ভাই বোন থাকে সবার কিন্তু সমান ভূমিকা থাকে না, ঠিক এদের মধ্যেও তাই। এদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে সাইন থিটা আর কস থিটা। যেমন সাইন থিটার মান যদি আমি জানি, তাহলে সাইন থিটা থেকে আমি কোসেক থিটা বের করতে পারবো। কস থিটা জানা থাকলে সেক থিটা জানতে পারবো, সাইন থেকে কোসেক জানতে পারবো, আর ট্যান থেকে কট জানতে পারবো। আবার সাইন আর কজের অনুপাত নিয়ে ট্যান বের করতে পারবো, অথবা ট্যানের মানটাকে ঘুরিয়ে দিলে কট বের করতে পারবো। বোঝা গেল যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো জিনিস। আচ্ছা, আমরা যে এই যে 6 ব্রাদার অর্থাৎ 6 ভাই যে আমরা পেলাম, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, আসলে এগুলো কি? আসলে এগুলো হলো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাত। অর্থাৎ এই অনুপাতগুলো কিন্তু যে কোনো নাম্বার হবে, রিয়েল নাম্বারও হতে পারে, আবার রিয়েল নাম্বার নাও হতে পারে। তাহলে যে কোনো সংখ্যা আসবে, অনুপাত আসবে। আচ্ছা, তাহলে চলুন দেখি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত আমরা কীভাবে নিতে পারি। আচ্ছা, আমি যদি আপনাদের বলি, ধরুন একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে এ বি সি, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম থিটা, অর্থাৎ দুটো সাইডের মধ্যবর্তী কোণের পরিমাপ। আচ্ছা, এই
ত্রিভুজটার আমি যদি বাহুগুলোর নাম দিই, ধরেন এ বাহুর বিপরীত নামটা স্মল এ, এটা হচ্ছে স্মল বি, এটা স্মল সি দিলাম। এখন তিনটা বাহু পেয়েছি আমরা এ বি সি। এখন এই তিনটা বাহুকে আমরা কতভাবে সাজাতে পারবো, কতভাবে বিন্যস্ত করতে পারবো, কতভাবে পারমিউট করতে পারবো, এটার নাম্বার অফ পারমিউটেশনটা কী হবে? আচ্ছা, ধরেন এ বি সি, এই তিনটা লেটারকে আপনি কতভাবে সাজাতে পারবেন? ধরেন এটা এভাবে লেখা যায় এ বি, আবার এ সি লেখা যায়, আবার বি সি লেখা যায়, আবার এটা ঘুরিয়ে লেখা যায় বি এ, আবার লেখা যায় সি এ, আবার লেখা যায় সি বি। ঠিক আছে, এই যে এটাকে ক্রমটাকে চেঞ্জ করে এভাবে লেখা যায়। তাহলে এই 6ভাবে ছাড়া এর বাইরে কি আপনারা লিখতে পারবেন? কখনোই না। এটাকে আমরা বলি পারমুটেশন, অর্থাৎ বিন্যস্ত করা আর কি, বিন্যাস সংখ্যা। আচ্ছা, এখন এগুলোকে আমরা কি করতে পারি? অনুপাত আকারে লিখতে পারি। ধরুন এটাকে আমরা লিখতে পারি এ বাই বি, এটাকে লিখতে পারি এ বাই সি, এটাকে লিখতে পারি বি বাই সি, তারপর এটা বি বাই এ, তারপর সি বাই এ, তারপর সি বাই বি। দেখুন এই অনুপাতের বাইরে কি কিছু হবে? হবে না। এই 6টা অনুপাত, এই 6টা অনুপাতই মূলত কি সাইন, কস, ট্যান, কট, স্যাক, কসেক। যেমন আমি এখানে কি লিখেছি এ আর বি। দেখুন এখানে এ বাহুটা হচ্ছে লম্ব আর বিটা কি অতিভুজ। তাহলে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত এ আর বি, তাহলে এ আর বি হলে এটার নাম হবে কি সাইন থিটা। আমরা এগুলো এখনই আলোচনা করব, জাস্ট বললাম যে এই অনুপাতগুলো কিভাবে আসে। একটা ত্রিভুজের, সমগ্র ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাতগুলো নিয়েই কিন্তু আমরা সাইন, কস, ট্যান, কট, স্যাক, কসেক লিখি, এর বাইরে কিন্তু না। আচ্ছা, এখন আসুন এই ত্রিভুজটা কার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই ত্রিকোণমিতির শাখাটা কার উপর দাঁড়িয়ে আছে, এটার বেজটা আসলে কি? আসলে ত্রিকোণমিতির বেজ হলো ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে যারা ক্লাস 9-এ পড়বে অথবা 10-এ পড়বে অথবা ত্রিকোণমিতি সম্পর্কে জানতে চাইবে, তাদেরকে অবশ্যই ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ত্রিভুজ থেকে তো আমরা এগুলো পাবো। আমার মনে হয় আমার এই লেকচারটা যারা শুনবে, যারা জীবনেও ত্রিকোণমিতির এই নামটা শোনেনি, তারাও যদি আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সেও আমার এই বিষয়টা বুঝতে পারবে, এই ত্রিকোণমিতির শাখাটাকে সেও বুঝতে পারবে, ক্যাপচার করতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। তাহলে আমি যদি আপনাদের বলি ত্রিভুজ আসলে কি, ত্রিভুজে কি থাকবে? ধরুন একটা ত্রিভুজ, তিনটা বাহু থাকবে, ধরুন তিনটা ভার্টিসেস বা তিনটা শীর্ষ থাকবে এ বি সি। এখানে দেখুন তিনটা বাহু আছে আর তিনটা কোণ আছে। তাহলে একটা ত্রিভুজের মোট কতটা পার্ট থাকতে পারে? 6টি পার্ট থাকতে পারে, তিনটা বাহু আর তিনটা কোণ, 3 sides and 3 angles। আচ্ছা, এখন এই ত্রিভুজ প্রধানত কত প্রকার হবে? ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, বিরক্ত হবেন না, আপনারা সব জানেন, একদম নিচের ক্লাসের বিষয়। তাহলে ত্রিভুজ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হলো কোণ ভেদে। প্রথমত ত্রিভুজ এই 2 ভাগে বিভক্ত, তারপর প্রত্যেকটাই আবার 3 ভাগে বিভক্ত। এটাও 3 ভাগে বিভক্ত হবে, ওইটাও 3 ভাগে বিভক্ত হবে। এখানে বাহু ভেদে, অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ, সমবাহু সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু। আর কোণ ভেদে হবে সমকোণী
সূক্ষ্মকোণী স্থূলকোণী। অর্থাৎ সমবাহু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাইলেটারাল অথবা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, স্ক্যালিনি ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ, সমকোণী রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর স্থূলকোণী ব্রড বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই 6 প্রকার ত্রিভুজ। এই 6 প্রকার ত্রিভুজের আমি যদি শেপটা দেখাই এরকম হবে। এখানে দেখেন 3টা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ। এখানে 2টি বাহু সমান, আর এখানে কোনো বাহুই সমান না, কোনো বাহুই সমান না। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হলো বিষমবাহু ত্রিভুজ। আর যদি কোণ ভেদে দেখাই, সমকোণী, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী। এখানে সকল কোণই সূক্ষ্মকোণ হবে। তাহলে দেখুন এই 6টা ত্রিভুজ, এখানে সমকোণী, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী, এই 6টা ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতি আলোচনা করার জন্য যেই ট্রায়াঙ্গেলটা পিক আপ করবো সেটা হচ্ছে এই ত্রিভুজটাকে আমরা নিব। এই ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে এই ত্রিভুজটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল, এটার প্রত্যেকটা বাহুর একটা স্পেসিফিক নেম আছে। এই কারণে এটাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ, একটা বিশেষ ধরনের ত্রিভুজ। যেমন এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। অর্থাৎ ভূমির সাথে লাগানো যেটা সেটা হচ্ছে ভূমি। এখানে অবশ্যই কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে, আর এটা অতিভুজ। আর এই কোণের বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে অপোজিট বা লম্ব। তাহলে চলুন এখন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যেখানে এই বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে ভূমি বা অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, আর এটা হচ্ছে লম্ব অথবা অপোজিট। তাহলে এই কারণে এই সমকোণী ত্রিভুজটাকে আমরা স্পেশাল একটা ট্রায়াঙ্গেল বলতে পারি। অর্থাৎ এটার প্রত্যেকটা বাহুর এক একটা স্পেসিফিক নেম আছে যা অন্য ত্রিভুজগুলোতে নেই। তাহলে এই বিশেষ ত্রিভুজ থেকেই আমরা ত্রিকোণমিতি আলোচনা করতে পারি। এখন একদম প্রথম থেকে মানে একদম ত্রিকোণমিতিতে যখন আপনি প্রবেশ করবেন কি লাগবে, এই সাইন কস ট্যান কট স্যাক কোসেক এগুলোই তো লাগবে। এখন এগুলো আমরা কিভাবে মনে রাখবো, যে কখন কোন দুটি বাহুর অনুপাত হলে নাম কি হবে, সাইন হবে নাকি কজ হবে নাকি ট্যান হবে, এসব বিষয় এখন জানবো আমরা। তাহলে আসুন 1 নাম্বার, আমি একটা শর্টকাট কিছু সেন্টেন্স লিখবো আপনাদের মনে রাখার জন্য। যেমন সাগরে লবণ আছে, এই যে দন্তস্ব এটা দিয়ে ধরবো, এটা দিয়ে মনে করব সাইন থিটা, আর লতে লিখবো লম্ব, আর আতে লিখবো অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এবার সাইন থিটার বিপরীত কি, কোসেক থিটা। তাহলে এটাকে কি লিখবো, এই বাহুটাকে ইন্টারচেঞ্জ করে দেব, লবটাকে হরটাকে লব বানিয়ে দেব। তাহলে কি হবে,
অতিভুজ বাই লম্ব। এবার 2 নম্বর সেন্টেন্সটা দেখুন, কবরে ভয় আছে। যে যেভাবে মনে রাখতে পারেন রাখেন, সমস্যা নাই, তবে আমি এই টেকনিকটা শেখাচ্ছি। এখানে কতে হলো কস থিটা। এখন এই কস থিটা এটা এই সমকোণী ত্রিভুজের কোন দুটি বাহুর অনুপাত, এটা কীভাবে মনে রাখবো? এখানে দেখব ভতে ভূমি ধরব আর আতে অতিভুজ। তাহলে আমরা কস থিটার সমান কী পেলাম? ভূমি বাই অতিভুজ। এখন কস থিটার বিপরীত হলো সেক থিটা। তাহলে এটা কি হবে? এটাকে ঘুরিয়ে লিখতে হবে, তাহলে উপরে হবে অতিভুজ আর নিচে হবে ভূমি। দুটি, মোট 4টি গেল। আর একটা লাইন মনে রাখবেন, টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যাতে ট্যান থিটা, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে হবে ট্যান থিটা, উপরে হবে লম্ব আর নিচে হবে ভূমি। এটার বিপরীত হলো কট থিটা। তাহলে কট থিটার সামনে আমরা কি লিখতে পারি? ভূমি বাই লম্ব। তাহলে আমরা কিন্তু 6 ব্রাদার্স সম্পর্কে জানতে পেরেছি যে এখন যদি আপনাকে বলা হয় ট্যান থিটা, এটা কি হবে? ট্যান থিটা সমকোণী ত্রিভুজের কোন দুটি বাহুর অনুপাত নিয়ে তৈরি হবে? তো দেখুন, ট্যান থিটা মানে কি? ট্যারা লম্বা ভূত। এটা মনে রাখতে হবে, ট্যারা লম্বা ভূত মানে ট্যাতে ট্যান থিটা, লতে লম্ব আর ভতে ভূমি। তাহলে ট্যান থিটার সমান কি লিখবো? লম্ব বাই ভূমি। আর ট্যানের বিপরীত কট হয়, তাহলে কট থিটার সমান লিখবো কি? ভূমি বাই লম্ব। দেখুন এখানে কি আছে? লম্ব আর হলো ভূমি, অর্থাৎ এই দুটি বাহুর অনুপাত নিয়ে আমরা কি পাচ্ছি? ট্যান থিটা পাচ্ছি আর কট থিটা পাচ্ছি। এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আশা করি যারা আজকে প্রথমেই আলোচনা শুনবেন, আমার মনে হয় তারাও এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এটা কোনো কঠিন বিষয় না, জাস্ট এই 3টা লাইন মনে রাখতে পারলেই আমরা এই 6টা অনুপাতের মানগুলো জানতে পারবো, এই 6টা অনুপাত জানতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আলোচনা করি। ধরুন সাইন থিটা, এগুলো কিন্তু বেসিক, এগুলো হচ্ছে সূত্র হিসেবে আমরা ব্যবহার করব। সাইন থিটার সমান কি হবে? 1/cosec থিটা। ওইখানে দেখুন সাইন থিটার বিপরীতে কিন্তু আমি cosec থিটা লিখেছি, তাহলে লেখা যাবে সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা। আবার cosec থিটা ইকুয়াল লেখা যাবে 1/sin থিটা। তাহলে cos থিটার সমান কি লেখা যাবে? 1/sec থিটা। আর sec থিটার সমান কি লেখা যাবে? 1/cos থিটা। tan থিটার সমান লেখা যাবে 1/cot থিটা, আর cot থিটার সমান লেখা যাবে 1/tan থিটা। और tan থিটার সমান লেখা যাবে sin থিটা বাই cos থিটা, আর cot থিটার সমান লেখা যাবে এটার বিপরীত, তাহলে উপর হবে cos, নিচে হবে sin। আশা করি বুঝতে পেরেছেন। সাইনের বিপরীত cosec, তাহলে sin থিটা ইকুয়াল 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1/sin থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা। এভাবে মনে রাখতে হবে বাকিগুলো। আচ্ছা, এখন আমি এসব মুছে দিব। এখন আমরা এই যে সাইন কজের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনা করব।
সাইন থিটা অ্যান্ড কস থিটা এর মধ্যে সম্পর্ক। এক নম্বর ফর্মুলা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখেন কি করা যায়, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে মাইনাস কস স্কয়ার থিটা হয়। আবার আমি যদি আবারও এই লাইন থেকে সিম্পলিফাই করি, এটা থেকে এটা পাওয়া যাবে। এবার কস স্কয়ার থিটাকে বাম দিকে রাখলাম আর এটাকে সাইড চেঞ্জ করে দিলাম, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা হলো আমাদের সাইন এবং কজ এই দুটোর মধ্যে সম্পর্ক, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আর এটা থেকেই পরের দুই লাইন আমরা পেয়ে যাচ্ছি। আমাদের মনে রাখতে হচ্ছে শুধু এটা আর এই দুটো এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এগুলোর কিন্তু প্রমাণ অবশ্যই আছে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো আপাতত এটা আমরা সূত্র হিসেবে মনে রাখি। এবার সেক থিটা অ্যান্ড ট্যান থিটা এর মধ্যে সম্পর্ক। 2 নম্বর সূত্র, সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার এটাকে দেখুন আগের মতো সিম্পলিফাই যদি করি তাহলে কি হবে, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার থিটা। আবার যদি এটা থেকে সিম্পলিফাই করি, সেক স্কয়ার থিটা এই যে ট্যান স্কয়ার থিটা এটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। এবার তৃতীয় সূত্রটা দেখাবো। কসেক থিটা অ্যান্ড কট থিটা এর মধ্যে সম্পর্ক। রুল নাম্বার 3, কসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার এটাকে সিম্পলিফাই করি, কসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। আবারও সিম্পলিফাই যদি করি তাহলে কি হবে, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা 3 ধরনের সম্পর্ক দেখলাম। প্রথম সম্পর্কটা ছিল সাইন এবং কজের মধ্যে। তাহলে সাইন এবং কজের মধ্যে সম্পর্কটা কীরকম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা থেকে আমরা সিম্পলিফাই করে আরও দুটি ফর্মুলা লিখেছিলাম। আচ্ছা, আর 2 নম্বর ফর্মুলার মধ্যে ছিল কি, সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে সম্পর্ক। তাহলে সেখানে ফর্মুলাটা এরকম ছিল, সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ওইটা থেকে আমরা আরও দুটি ফর্মুলা লিখেছিলাম। তারপর 3 নম্বর ফর্মুলাটা দেখুন, কসেক থিটা ও কট থিটার মধ্যে সম্পর্ক। তাহলে এই ফর্মুলাটা কীরকম, কসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা থেকে সিম্পলিফাই করে আবার আমরা পরের নিচে দুটো আরও লিখেছি, কসেক স্কয়ার থিটা এখানে 1 ছিল, ডান পাশে বাম পাশে নিয়ে আসছে মাইনাস হয়েছে, ইকুয়াল কট স্কয়ার থিটা। আবার এটা থেকে যদি এই লাইনটা সিম্পলিফাই করি, এটা থেকে এটা আবার এটা থেকে এটা যদি করি তাহলে কি হবে, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখানে এই সূত্রগুলো পেলাম 3 থেকে 9টা, আর উপরে কিছু আলোচনা করেছিলাম। তাহলে আমাদের ত্রিকোণমিতিতে এই জিনিসগুলো আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি, এগুলো ত্রিকোণমিতিতে একবারে ABC, দ্য রুডিমেন্টারি কনসেপশন, একবারে প্রাথমিক ধারণা। এসবকে আমরা বলতে পারি একদম রুডিমেন্টারি কনসেপশন। এগুলো আমাদের জানতেই হবে। আজকে যে আলোচনাগুলো করেছি, আপনি ত্রিকোণমিতিতে যা কিছুই করতে যান না কেন, এই আলোচনাগুলোকে ক্রস করে ডিঙে যাওয়া যাবে না। এগুলো অবশ্যই আপনার শিখে যেতে হবে। তাহলে অবশ্যই এগুলো আমরা শিখব এবং মনে রাখবো। আর মনে রাখারও তো খুব সহজ কৌশল শিখে দিয়েছি। আশা করি এগুলো সব আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আবারও ইনশাল্লাহ দেখা হবে এর পরের আলোচনা থেকে।
আসসালামু আলাইকুম।